আজকে 2nd এপ্রিল অ্যান্ড ফাইনালি এটা আমার থার্ড টেক বিকজ অনেক অসুবিধা হইতেছিল এটা শ্যুট করতে। আমি 15 মিনিট প্রথমে শ্যুটও করে লাইছিলাম এটা। আমি অনেক দিন কোনো ভিডিও শ্যুট করছি না। আমি লাস্ট যখন শ্যুট করছিলাম ইট ওয়াজ অন 26th December, দ্যাট ইজ টেকনিক্যালি লাস্ট ইয়ার। আমি 3 মাস বই আসলাম, 3 মাস বোর্ডস ছিল এবং বোর্ডসের সময় তো অবভিয়াসলি সবাই জানে ভিডিও করা ইজ নট পসিবল, ইট ইজ জাস্ট নট পসিবল। তোমার পড়া আছে, অনেক চাপ থাকে। বাট অল দ্য থিংস অ্যাসাইড, আজকে আমরা যে পয়েন্টটা ডিসকাস করুন ইট ইজ বাই এ পোয়েট যারা কিনা আমি 2-3 বছর আগেই ডিসকভার করছি ফ্র্যাঙ্কলি। হিজ নেম ইজ ফার্নান্ডো পেসোয়া। আর এই বইটার নাম হচ্ছে আই হ্যাভ মোর সোলস দেন ওয়ান। তোমার আমি একটা কন্ট্যাক্ট দেওয়া দিই। ফার্নান্ডো পেসোয়া পর্তুগালের একজন খুবই ফেমাস পোয়েট এবং রাইটার। তার একটা বই আছে, ইট ইজ কল্ড দ্য বুক অফ ডিসকোয়েট। অ্যান্ড তুমি যদি পড়ো তোমার ভালো লাগবে এটা পড়তে, বিকজ খুবই অনেকটা সেলফ রিফ্লেক্টিভও ইনসাইড, মনের ভিতরের যে এটি আছে এটা জানি ইজ ভেরি মেলাঙ্কলিক। কিন্তু আজকে যে আমরা কবিতাটা করুন, ইট টেক্স এ ডিফারেন্ট টার্ন ফ্রম হিজ কি বলতাম স্পিরিচুয়াল কাইন্ড অফ পোয়েমস। আজকেটা হইতেছে ইফ আফটার আই ডাই। এখন এটা হইতেছে এই যে বইটা আছে আই হ্যাভ মোর সোলস দেন ওয়ান, এটার মধ্যে পেশোয়া 4টা পার্সোনালিটি দেওয়া লাগছে। এই 4টা পার্সোনালিটিরই 4টা সেকশন আছে এই বইটাতে। প্রথম যে পার্সোনালিটিটা যার পার্সপেক্টিভ দিয়ে এই কবিতাটা লেখা হয়েছে সে হচ্ছে অ্যালবার্টো কাইরো। এরপর হচ্ছে রিকার্ডো রাইস, REIS। এরপর হচ্ছে আলভারো দে ক্যাম্পোস। এরপরে পেশোয়া নিজেরই পার্সপেক্টিভ থেকে একটা সেকশনের অনেকটি পয়েন্টস এন লেখছেন। যেমন পেশোয়ার সেকশনেরটাই করতেছি যে ডন সেবাস্টিও কিং অফ পর্তুগাল অ্যাজ শি পাসেস ক্রিসমাস, হারভেস্ট উম্যান এটসেট্রা এটসেট্রা। কিন্তু আজকে আমরা এদিলে কনসার্ন না। আজকে আমরা যে কবিতাটা এটা হচ্ছে ইফ আফটার আই ডাই। আমি কবিতাটা জানার আগে এটা একটা কনটেক্সট দেওয়া দিই। 20th সেঞ্চুরিতে একটা মুভমেন্ট আসছিল যেটার নাম আসছিল রোম্যান্টিসিজম, যেটা হিউম্যান লাইফে পোর্ট্রে করতে চাইছিল বাই দ্য ইমোশনস যেটা হিউম্যানসরা ফিল করে। আমি অনেকটি রোম্যান্টিসিস্ট পেন্টিংস দেখা হয়েছে ইন্টারনেটে, অ্যান্ড you will see how the characters are portrayed, how emotions যে আমরা যে ভাবনা চিন্তা একটা ফিলিংস এটা কেমনে ইউজ করা হয়েছে লাইফে ডিপিক্ট করতে। অ্যান্ড আজকে যে কবিতাটা এটা বলতে গেল প্রোটো রোম্যান্টিসিজম, প্রোটো রোম্যান্টিসিস্ট। অ্যান্ড এর মধ্যে একটা আছে যে ফার্নান্ডো পেসোয়া এখানে একটা খুব ম্যাটেরিয়ালিস্টিক একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড পাথরে চুজ করছেন, লাইক ডাইভার্টিং ফ্রম হিজ স্পিরিচুয়াল সাইড। সো ওদের স্পিরিচুয়াল বলতে অ্যাজ নট ইন রিলিজিয়াস স্পিরিচুয়ালিজম বাট স্পিরিচুয়ালিজম যেটা মনে করো রবীন্দ্রনাথ ঠাকুর অথবা অন্য কোনো যে ফেমাস রাইটাররা ছিল তারা প্রজেক্ট করতো, যেটা মনের ভিতরে নিজের যে সোলটা লয়া এটার একটা সার্চের যে কবিতা হয়, এরকম কবিতা এরকম স্পিরিচুয়ালিটি ফার্নান্ডো পেসোয়া লিখতো। যেমন WB ইটস অনেকটি লেখছে এরকম। ইফ আফটার আই ডাই, ইফ আফটার আই ডাই দে শুড ওয়ান্ট টু রাইট মাই বায়োগ্রাফি, there is nothing simpler. I have just 2 dates of my birth and of my death. In between the one thing and the other, all the days are mine. শুরুর যে লাইনটি এটার কি হচ্ছে, আমি যদি মরি, আমি যখন মরু
কেউ না কেউ তো আমার একটা বায়োগ্রাফি লিখবো। এখন সে আমারই মানে কোনো রিলেটিভ হইতে পারে, অথবা আমার থেকে অজানাও কেউ হইতে পারে, কেউ না কেউ তো আমার একটা কিছু লিখবো, শর্ট হোক বড় হোক। কিন্তু ওই বায়োগ্রাফিটা খুবই সিম্পল থাকবো, এমন কোনো কিছুই থাকতো না যেটার মধ্যে দার্শনিকভাবে এটারে মানে অ্যানালাইজ করতে হইব অথবা অ্যানালাইজ করতে লাগবো। বিকজ এই পুরো বায়োগ্রাফির মধ্যেই খালি দুইটা ডেটই থাকবো, আমি কবে জন্ম হয়েছি, আমি কবে মৃত্যুবরণ করছি। মাঝখানের যে ডেটটি, এটা আমার খুব পার্সোনাল হইব, এটা আমি কারোর লগে শেয়ার করতাম না, এটা কারোর অ্যানালাইজ করানোর ব্যাপার না, এটা খালি আমার, এটা খালি আমার, এটা অন্য কারোর হইতেই পারে না। একটা মানুষের যখন পার্সোনাল লাইফ থাকে, সেই পার্সোনাল লাইফটা কি সবাই অ্যানালাইজ মানে করতে পারে অথবা করা উচিত? একটা মানুষের পার্সোনাল লাইফ তো তার নিজের লাইফ। সবচেয়ে ইম্পর্টেন্ট যে হইতেছে যে আমি কবে আইসি, আমি কবে যাম। এবং একটা জিনিস হচ্ছে, সবাই কিন্তু সেম হইতে যায়, সবাই নিজের মার থেকে, সবাই একটা ইনফ্যান্ট হিসাবে, কাপড় ছাড়া একটা ইনফ্যান্ট হিসাবে, এতটুকু একটা বান্ডেল হিসাবে আয়। এবং জানানোর সবাই সবাই সেম হইতে চায়। কেউ তার মানে বাচ্চা থাকার সময় সে যা কিছু আসিল সে কিন্তু লয়ে যায় না লগে। যখন আলেকজান্ডার মারা গেছিল, তাইনের কফিন থেকে তাইনের একটা হাতটা বাইরে দিয়েছিল, লাইক দিস। অনেকে এরপরে হয়েছে যে আলেকজান্ডার তো প্রায় কইতে গেলে তখনকার যে দুনিয়াটা ছিল, যেই দুনিয়াটা তাই নিয়ে চিনতেন, তখন তো আর আমেরিকা ডিসকভার হয়েছে না, তাই নিয়ারলি মোর দেন 50% তাই কনকার করে লাগছিল। তাই কাছে এত ধন দৌলতা ছিল, এত ভালো ডাক্তার, এত কিছু কিন্তু মরণের সময় কি তাই কিছু লয়ে গেছে লগে? না। তাই খালি মরণের সময়, তাই বাচ্চা থাকার সময় যে ডিগনিটিটা আর্ন করছিল, যে ডিগনিটিটা তাই মানুষের থেকে পাইতো, যে রেসপেক্টটা পাইতো, ওই রেসপেক্টটা লয়ে গেছে। অন্য কিছু লয়ে তো গেছে না। তাই কোনো মানে ধন দৌলত লয়ে গেছে না, তাই কোনো আইডিয়া লয়ে গেছে না, তাই কোনো কাপড় চোপড় লয়ে গেছে, কিচ্ছু না। তাই জাস্ট ওই ডিগনিটি আর ওই রেসপেক্টটা লয়ে গেছে। সো এটার থেকে বেশি ইম্পর্টেন্ট আর কী বা হইতে পারে যে তুমি কেমনে আইসো আর কেমনে যাইতেছো, স্পেশালি দ্য লেটার পার্ট। তুমি কেমনে যাইতেছো, তোমার মানুষ কেমনে মনে রাখতেছে 100 বছর পরে, তোমার মৃত্যুর 100 বছর পরে তোমার মানুষ কেমনে মনে রাখতেছে। তোমার মৃত্যুর 100 বছর পরে হার্ডলি কেউ তোমার পার্সোনাল লাইফ লইয়া করবো। হার্ডলি পার্সোনাল লাইফ তো অনেক বড় হয়, এত বড় লাইফ তো কেউই করতো না তোমার। তুমি যখন জন্মইবা, তুমি 100 বছর মনে করো মারা গেছো, মানুষে খালি কয়েকটা সেকশন দেখবো তোমার লাইফের। তুমি 20 বছরে কেমন ছিল, 40 বছরে, 100 বছরে, এট দ্য টাইম অফ এ ডেথ। নোবডি, কেউ দেখতো না পুরো তুমি এই দিন কেমন আসিলা, এই দিন কেমন আসিলা, এরপরের দিন কেমন আসিল, কেউ দেখতো না। জাস্ট তোমার মনের সময় ক্যারেক্টারটা দেখা হইব। সেই সিম্পল কথাটাই কবি এনে করতেছে। ইন বিটুইন দ্য ওয়ান থিং অ্যান্ড দ্য আদার অল ডেজ আর মাইন্ড, যেটা আমি বলছিলাম যে বাকি মাঝখানের যে দিনটি আছে, এটি আমার পার্সোনাল, এটি আমি কাউকে শেয়ার করতাম না। I am easy to describe. I lived like mad. I loved things without any sentimentality. হয়েছে, তুমি যখন আমার বায়োগ্রাফি লিখবা, আমি খুব ইজি ওয়েতে মানে নিজেরা ডেসক্রাইব করবো তোমার ওই বায়োগ্রাফিতে। তুমি আমারে খুব ইজি ওয়েতে লিখতে পারবো। কেন? বিকজ আমি নিজে খুব ইজি একটা মানুষ। আমি, তুমি কোথায় গেলে সোসাইটির স্ট্যান্ডার্ড থেকে, সমাজের যে একটা লেন্স থাকে, ওই লেন্সের ইয়ের থেকে আমি পাগলের মতো নিজের জীবনযাপন করছি। আমি একটা স্পন্টেনিয়াসলি নিজের জীবনটারে মানে যাপন করছি, লিড করছি। নদী যেমনি নিজের মানে স্রোতে খালি বইয়াই যায়, কেউ তো বন্ধ করতে পারে না। তুমি বন্ধ করলে ওটা ড্যাম লাগাই দিল, কি হয়? এটার মাঝখানে তো নদীটা ফ্লো করতে থাকে, এটা তো আর কোনো যাইতেছে না। তুমি তো এইটারে সারাক্ষণ ধরে রাখতে পারত না, জলটা ফ্লো করতে থাকে। আমিও সেইভাবেই লাইফটারে লিড করছি। আই লিভ লাইক ম্যাড। আমি নিজের
টার্মসে নিজের লাইফটা লিড করছি। এটা অ্যানালজি দিয়ে বোঝানো যায় যে তুমি যখন একটা সমুদ্রে, অকুল সমুদ্রের মধ্যে আসো, তুমি একটা ডিঙ্গি নৌকা চালাইতেছো, এই ডিঙ্গি নৌকার মধ্যে তোমার লোক আর কেউ নাই। এই সিমিলার জিনিসটা হইতেছে জীবন। তুমি আইসো একলা, তুমি যাইবা একলা। আর এই সমুদ্রটা হইতেছে আমরা জীবনটা। আর এই তোমার এই তরিটা, এটা হচ্ছে তোমার নিজের যে মানে কি কইতাম পার্সোনাল সেলফ হইতে একটা জিনিস আছে। এই সেলফটা হইতেছে তোমার এই তরিটা, এই সমুদ্রটা হচ্ছে জার্নি অফ লাইফটা। আর তুমি একলা ওই বোটম্যানটা, তুমি ওই মাঝি। অনেকে আবার এটা ফিলোসফাইসও করে যে আমি মাঝিও, আমি আবার বোটও, কইতেই পারো, এটা তোমার ইচ্ছা। কিন্তু তোমার পাগলের মতো থাকতে লাগতো। তুমি যদি নিজের লাইফ নিজের লিড করতে চাও, তোমার সোসাইটি স্ট্যান্ডার্ডসে পাগল হইতে লাগবো। I loved things without any sentimentality. I never had a desire I could not fulfill because I never went blind. Even hearing was to me never more than an accompaniment of seeing. যে আমি জিনিসপত্র যখন করছি, আমি কোনো তার প্রতি একটা ট্যাগ লাগাই দিছি না, আমি কোনো সেন্টিমেন্টালিটি দিছি না। তাই আমি অ্যাকসেপ্ট করে লেছি যে জিনিসটা আছে ওই ভ্যালুতেই আছে, যেইভাবে এটা অ্যাপিয়ার করতেছে। এটার কোনো ফিলোসফিক্যাল, এটার কোনো দার্শনিক কোনো নাই, কোনো আইডিয়া নাই। একটা গাছ আছে, একটা ফরেস্ট আছে, এটা তো আজ এটার মধ্যে ফিলোসফাইজ তুমি চাইলে করতে পারো, কিন্তু আমি ওইটারে ওইভাবেই দেখুন যেভাবে আসে। এটা একটা গাছ, তো এটা গাছ হিসাবেই আসে। তুমি একটা মানুষ হিসাবেই আসো। তোমার মধ্যে আমি কোনো সুপার ন্যাচারাল অথবা এক্সট্রা মানে কী বলে টেরেস্ট্রিয়াল কোনো কিছু দেখতেছি না আমি। সুপার ন্যাচারাল এটা কারেক্ট হইব। আর তোমার মধ্যে কোনো গডলি থাকে না, গডলি আনকোট কইরা তোমার মধ্যে আমি ওই কোয়ালিটিসটি দেখতেছি, কারোর মধ্যেই দেখতেছি না। সে মানুষ হিসাবে আসে, মানুষ হিসাবেই থাকবো, মানুষ হিসাবে মরবো। আমি তার মধ্যে কোনো ট্যাগ লাগাইতেছি না, আর তার মধ্যে কোনো তারে খাঁচার মধ্যে বন্দি করে রাখতেছি না। একটা সেন্টিমেন্টালিটির একটা আছে, এক্সাম্পল আছে। যখন বাচ্চার জন্ম হয়, তারা আমরা কী করি, তারা খাঁচার মধ্যে আমরা বন্দি করে রাখি। খাঁচার মধ্যে বন্দি করে তারা কেমনে খাঁচার মধ্যে বন্দি করি, তারা নতুন কাপড় পরায়া, তারা মানে কী কইতাম সোনার গদিতে বয়া, তারা এমন একটা ট্রিটমেন্ট দিয়া যে সে নিজেরে ডিসকভার করার টাইম দিয়েই পায় না। সারা জীবন একটা জায়গা ওই কাপড়টি পইরা চেইনের মতো সারা জীবন একটা জায়গা সে নিজের আর জীবনেও রিয়েলাইজ করতে পারে না। আমরা খাঁচার মধ্যে আটকাই রাখি, এরপর খাঁচার থেকে সে একদিন বাইরের জায়গা, দ্যাট ইজ দ্য এন্ড অফ হিজ লাইফ। I never had a desire I could not fulfill because I never went blind. এই লাইনটার মানে কি? এটার একটা ইন্টারপ্রিটেশন যেটা আমি ধরতেছি ইজ কবি না বলছে যে আমার তো অনেক ইচ্ছা ছিল। আমরা সবাই মানুষের ইচ্ছা থাকাটাই মানে ন্যাচারাল। আমি জীবনেও এটা করছি না যে আমি এই ইচ্ছাটা ফুলফিল করতে পারতাম না, সো আমি এটা অ্যাবান্ডন করে দিই না। সোসাইটি হয়তো আমাদের যা খুশি হয়েছে, হয়তো এটা তোমার চয়েস। দেখো, ইফ ইউ ওয়ান্ট টু গিভ আপ মানে আইডিয়া আর ইচ্ছা, এটা তোমার চয়েস। বাট আমি যদি অ্যালবার্টো কাইরোর পার্সপেক্টিভ দিয়ে দেখি, আমি কেন ছাড়তাম ওই এটারে? আমার জীবন আমি এমন খুশি ডিট করুম। আমার জীবন ইজ ভেরি শর্ট, হিউম্যান লাইফ তো খুবই ছোট্ট। সে তো আর ইনফিনিটির মানে মধ্যে এক্সটেন্ড করতেছে না। আমি আমার লাইফ আমার মতো করে লিড করুম। আমি আমার যে ইচ্ছা আছে সব পূর্ণ করে ছাড়ুম, সবই পূর্ণ করুম। আমি মানে আশা ছাড়তাম না, আমি অন্ধ হইতাম না। অন্ধ এটা করতে গেলে যে তুমি আশা ছাইরা দিলা, তুমি হোপলেস হয়ে গেলে। ইউ হ্যাভ লেফট all your desires at the doorstep. That is being blind, influenced
by an external force. Even hearing was to me never more than an accompaniment of seeing. বুঝছো যে আমি যে শুনতাছি জিনিসপত্র, এটাও আমার মানে আমি যে দেখতাছি এটার থেকে কোনো ডিফারেন্ট নেই, এটা জাস্ট একটা কম্প্যানিয়ন হইতে গেলে। এটা ক্লিয়ার হয়েছে। তুমি যদি রোম্যান্টিসিজম মুভমেন্টটা দেখো অথবা এরপরে আরও অনেক দার্শনিকের দেখো, এটা হচ্ছে যে সিইংও কিন্তু একটা ফর্ম অফ বিউটি আছে এটার মধ্যে। এই দুনিয়াতে কত রকমের ন্যাচারাল আছে, সিনারিজ আছে, কত রকমের বিউটিফুল দিয়ে আছে। এই যে ইমপারফেক্ট মিসম্যাচটা হিউম্যান ওয়ার্ল্ডে, এটাও একটা বিউটিফুল থিং। কিন্তু তুমি যখন ওই দার্শনিক ট্যাগটা সরাই দিবে, তুমি যখন একটা ম্যাটেরিয়ালিস্ট লেন্স দিয়ে দেখবা যে একটা জিনিসের ভ্যালু তার মধ্যেই আছে যেটার মধ্যে সে এক্সিস্ট করে, তখন গিয়ে তুমি একটা পার্সপেক্টিভ পাইবা অন হোয়াট রিয়েলি থিংস আর, ইভেন অন হোয়াট লাইফ ইজ। সো সিমিলার সেন্টিমেন্টটাই এখানে হয়েছে যে আমি যে শুনতাছি জিনিসপত্র, এটা তো আমার কাছে অন্য কিছুই না আদার দেন হিয়ারিং ইট সেলফ। আমি মিউজিক শুনতেছি, টিউন আছে, এটার মধ্যে খুব সুন্দর আছে, অল ফাইন, বাট আমি এটার কোনো সেন্স দেখতেছি না যে আমি এটারে বিনা কারণে ফিলসফাইজ করব। ইনফ্যাক্ট আই থিঙ্ক অ্যালবার্টো কাইরো উড হ্যাভ বিন ভেরি অ্যাংরি যদি তাই না আমার এই ভিডিওটা দেখতেন, বিকজ এসেন্সিয়ালি আমিও ফিলসফাইজই করতেছি। তাই না, বাট সে বোধ হয়, আই এম নট শিওর। Because at the end of the day আমি একটা স্টুডেন্টই, আমি কোনো মানে হাই লেভেলের না। I understood that things are real and all different from each other. I understood it with the eyes, never with thinking. To understand it with thinking would be to find them all equal. বুঝছে, আমি জিনিসপত্র যখন দেখছি I found them equal. আমি কখনো একটা ইকুয়াল বলছি, সরি, I found them all real. আমি তারা কোনো মানে সুপার ন্যাচারাল কোনো ইয়েতে দেখছি না। আমি এটার একটা ম্যাটেরিয়ালিস্ট লেন্স দিয়ে দেখছি যে দুনিয়াতে যা আছে তাই আছে এবং এর থেকে উপরে অন্য কিছুই হইতে পারে না। এবং আমার যে আইডিয়াসটি ইডি এই ম্যাটেরিয়াল দুনিয়ারে করতেছে। ম্যাটেরিয়ালিজম এই যে একটা খুবই মানে কি কইতাম, ম্যাটেরিয়ালিজম এমন না কিন্তু যে গ্রিড, আমার জিনিসপত্রের প্রতি একটা লোভ, আমার জিনিসপত্রের প্রতি একটা মানে কি কইতাম লাস্ট, না। হোয়াট ইজ ম্যাটেরিয়ালিজম? ম্যাটেরিয়ালিজম হচ্ছে বিলিফটা যে আমি যা দেখতাছি আমার সারাউন্ডিংয়ে, যা এই দুনিয়াতে আছে, এর থেকে উপরে আর কোনো কিছুই হইতে পারে না। দের ইজ নো গড, দের ইজ নো supernatural entity, there is no concept of ghosts, anything that is remotely not related to the individual, anything that is not remotely limited to or linked to the material world. এবং তুমি যদি দেখো, এটা আমি অনেক ব্রিফে ডিসক্রাইব করছি, এটা আরও অনেক ফিলোসফিক্যাল এক্সপানশনস আছে, এটা আরও ডেপথ গিয়েও কম যায়, বিকজ বাট আমি এটা কইতাম না, বিকজ আমার সেই নলেজটা আমি নাই, আমার সেই নলেজটা আমি প্রসেস করি না, সেই নলেজটা আমি I understood that things are real and all different from each other. আমি কখনো এই কনফিউশনটা করছি না যে যা আছে সব ইকুয়াল, সব সেম, সব একটা সবার মধ্যে একটা ডিভিনিটি আছে, যা নো, you are there, he is there, she is there, they are all different things, they are all real things, they are not philosophical entities. কখনো সে ফিলোসফিক্যাল এন্টিটি হতে পারে না, সে একটা ম্যাটেরিয়াল, সে একটা বস্তু, একটা গাছ, সে একটা বস্তু, ইট ইজ এ থিং।
I understood it with the eyes, never with thinking. এই সেম সেন্টিমেন্টটা যেটা আমি কইতাছিলাম, যে আমি যখন জিনিসটা ফিলোসফাইজ করান বন্ধ করে দেবো, আমি যখন এটা দার্শনিকের লেন্স থেকে দেখুন বন্ধ করে দেবো, তখন আমার কাছে এই একটা জিনিস আসবে যে আমি চোখ দেওয়া জিনিসটা দেখছি, আমি কোনো মন দেওয়া দেখছি না। আমি সেন্টিমেন্টালিটি ট্যাগটারে সরাই দিছি। আমি যখন মন দেওয়া দেখুন মানে কি, এখানে কবিতাটা কী করতে চাইতেছে, মন দেওয়া দেখছি। মন দেওয়া দেখছি মানে হচ্ছে যে ইউজ ফিলোসফাইজ থিংস, তুমি সব কিছুরই একটা ফিলোসফির সাবজেক্ট বানায় দিছো উইদাউট রিয়েলি কনসিডারিং যেটার একটা ম্যাটেরিয়াল ভ্যালু আছে ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। এবং কবি এটাই করছে যে না, আমি সব কিছুরে ফিলোসফাইজ করতাম না। হোয়াই শুড আই ডু দ্যাট? এটা আমি কেন করতাম? এটার মধ্যে আবার কী আছে? নাথিং। আমি জাস্ট এটারে যেমনে আসে, তো যেমনে এক্সিস্ট করে, আমি এটার এমনিই দেখছি। এরপরে হচ্ছে টু এই যে সেম লাইন কন্টিনিউয়েশনটা, টু আন্ডারস্ট্যান্ড ইট উইথ থিঙ্কিং উড বি টু ফাইন্ড দেম অল ইকুয়াল। আচ্ছা, আমি যখন জিনিসপত্রে ভাইবা চিন্তা করতে থাকো, ভাইবা চিন্তা বলতে কী দেখো, আই ডোন্ট মিন এনিথিং আদার দ্যান ফিলিং দ্যাট, আমি যখন সব কিছুরে ফিলোসফাইজ করা শুরু করুম, আস্তে 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 আফটার সাম টাইম সব কিছুই আমার কাছে ইকুয়াল আইব, কোনো ডিস্টিংশন থাকতো না, যেটা কি না ইম্পসিবল। তুমি যখন একটা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে থাকো, তুমি তো একটা ম্যাটেরিয়াল থাকো, তুমি আর্টে থাকো, তুমি যে কোনো মানে স্পিরিচুয়াল রেলমে নাই, তুমি আর্টে আসো, এবং আর্টে কোনো জিনিসই ইকুয়াল হয় না। তুমি যতই ফিলোসফাইজ করো, কোনো জিনিস ইকুয়াল হইতে পারে না কখনো। সব কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে নিজের মধ্যেই ইউনিক, সে নিজের মধ্যেই বেস্ট। আমি দুইটা লোকরে কম্পেয়ার করি, যদি তারা কি সব ট্রেডস সেম হইব? তার কি সব গুণ কোয়ালিটিস সেম হইব? না তো। তারা নিজেরার মধ্যে তারা নিজেরার বেস্ট ভার্সন হইব। তারা কখনো একে অপরের জুড়া অথবা টুইনস হইতে পারত না। তো হয়েছে যে এই জিনিসটা কখনো হয় যে আমি যখন সব জিনিসকে একটা ইকুয়াল স্ট্যাটাস দিয়ে লাই, ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট কি দে আর নট ইকুয়াল। দেখো, ইকুয়াল ইজ ইন দ্য সেন্স কি, বলতে গেলে ইটস নট ইন দ্য সেন্স অফ ডিসক্রিমিনেটিং সামওয়ান, নো। বরঞ্চ আমি যদি সবাইরই ইকুয়াল করে দিই, আমি তার ইন্ডিভিজুয়াল যে পোটেন্সিটা আছে, পোটেন্সি মানে দ্য উইল টু রিজুভিনেট, অ্যান্ড তার যে ট্যালেন্টটা আছে, তার যে সোল এটা যে আছে, আমি এটারে মার্চ করে রেখেছি, এবং তার মধ্যে কোনো ডিস্টিংশন থাকতো, তারা ইউনিক হইতে পারতো না জীবনে। তারা একটা মানে শিপ যে থাকে, যেরকম থাকে এরকমই থাকতে যাবো। One day I felt sleepy like a child. I closed my eyes and slept. By the way, I was the only nature poet. আচ্ছা, একদিন আমার খুব একটা বাচ্চার মতনই ঘুম পাইছিল। বাচ্চার মতনই ঘুম কেন? সবারই ঘুম পায়, সবারই একটা তন্দ্রা তন্দ্রা ভাব আয়। ইট ইজ ন্যাচারাল, ইট ইজ ইয়ে। তুমি এটা ফিলোসফাইজ করতে চাইলে ফিলোসফাইজ করতে পারো, বাট আমি এটা স্লিপ হিসাবেই দেখুন। আমি এটা কোনো ফিলোসফাইজ করতাম না। যখন একটা মানুষ ঘুমায়, সে তো তার মধ্যে কোনো ডিস্টিংশনই থাকে, একটা বাচ্চার মধ্যেও থাকে না, তার পুরার মধ্যে থাকে না। সিমিলারলি তুমি যদি যখন এটা ফিলোসফাইজ করবা, যখন এটা তুমি হাইন্ড সাইডে দেখবা, ইউ উইল সি ওয়ান থিং, ইট ইজ মৃত্যুর মধ্যে সবাই ইকুয়াল। একটা বাচ্চা মরলেও সে মৃত, একটা বুড়া একটা মানুষ মরলেও সে মৃত, একজন টিচার মরলেও সে মৃত, একজন কি সৈনিক মরলেও সেও মৃতই, সেও হিউম্যানই, সবাই হিউম্যান, কেউ এলিয়েন না। এবং মৃত্যুর মধ্যেও সবাই ইকুয়াল, মৃত্যুর মধ্যেই সবাই ইকুয়াল হয়।
জন্ম সময় সাইকেল আর মৃত্যুর মধ্যেই মাঝখানের লাইফটাই খালি একটু ইউনিক হয় সবার মধ্যে। And by the way, I was the only nature poet. আমি একমাত্র রিয়েল যে নেচারটা আছে, আনলাইক দ্য আর্টিফিশিয়াল নেচার, এটা লই লিখছি। আমি একমাত্র নেচার পোয়েট ছিলাম যে রিয়ালিটি লয়ে লাগছে, যে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের ম্যাটেরিয়ালিস্টিক রিয়ালিটি লয়ে লাগছে।